রান্নাঘরে ছুরি হাতে ছেলের ভালোবাসার নিবেদন। আমি হতবাক হয়ে গেল যখন ছেলে হঠাৎ বলল, মা, তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি তোমাকে ভালোবাসি, স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। স্টোভে ভাত ফুটছিল, সবজি কাটছিলাম পাশে। ছেলে এসে আমার কাটা সবজি দেখে বলল, মা, তোমার হাতের রান্না খেয়ে আমি বড় হয়েছি। আমি হাসলাম, আরও বড় হতে হবে। এখনো অনেক কিছু শিখতে বাকি। সে আমার পাশে দাঁড়িয়ে ছুরি হাত থেকে নিয়ে বলল, আমি করি, তুমি একটু বিশ্রাম নাও। আমি অবাক, সে কখনো রান্নাঘরে ঢোকে না। তুই কাটতে পারবি? অবশ্যই পারব। দেখো আমি কেমন সুন্দর করে কাটি। সে বেগুন টুকরো করতে লাগল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। ছেলে বড় হয়েছে, নিজের কাজ নিজে করতে শিখছে। মনে মনে হাসছিলাম। সবজি কাটতে কাটতে সে হঠাৎ বলল, মা, তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি তোমাকে ভালোবাসি, স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ছেলের হাতে ছুরি, সে বেগুন কাটছে। আমার দিকে তাকালো না, কাজ করতে লাগল। কি বলছিস তুই? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। যা সত্যি তাই বলছি। সে এবার আমার দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি, মা। আর ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। পিছন থেকে তার গলা শুনতে পেলাম, আমি বুড়ো হওয়া পর্যন্ত তোমার দেখাশোনা করব। আজীবন তোমাকে সুখী রাখব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কাজুরি মিত্র। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সৌনক মিত্র, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, অংশুমান আর শ্রুতি। অংশুমান 18 বছর বয়সী, কলেজে পড়ে। শ্রুতি 11 বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের বলবো আমার জীবনের একটা অদ্ভুত ঘটনার কথা, যা আমার পরিবারকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। এই গল্পটা শোনার পর তোমরা হয়তো আমার অবস্থার কথা ভেবে কাঁদবে বা হাসবে, তা জানি না। তবে একটা জিনিস নিশ্চিত, এটা শোনার পর তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সব শুরু হয়েছিল গত বছরের শীতের একটা সন্ধ্যায়। আমি রান্নাঘরে ছিলাম। স্টোভে ভাত ফুটছিল, আর আমি বেগুন কাটছিলাম। আমার ছেলে অংশুমান সাধারণত রান্নাঘরে আসে না। কিন্তু সেদিন হঠাৎ সে এসে দাঁড়াল। মা, তোমার হাতের রান্না খেয়ে আমি বড় হয়েছি, সে আমার কাটা সবজি দেখে বলল। আমি হাসলাম, আরও বড় হতে হবে। এখনো অনেক কিছু শিখতে বাকি। সে আমার পাশে দাঁড়িয়ে ছুরি হাত থেকে নিয়ে বলল, আমি করি, তুমি একটু বিশ্রাম নাও। আমি অবাক হলাম। সে কখনো রান্নাঘরে ঢুকত না, এই প্রথম সাহায্য করতে চাইছে। তুই কাটতে পারবি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই পারব। দেখো আমি কেমন সুন্দর করে কাটি। সে বেগুন টুকরো করতে লাগল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। ছেলে বড় হয়েছে, নিজের কাজ নিজে করতে শিখছে। মনে মনে হাসছিলাম। সবজি কাটতে কাটতে সে হঠাৎ বলল, মা, তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি তোমাকে ভালোবাসি, স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ছেলের হাতে ছুরি, সে বেগুন কাটছে। আমার দিকে তাকালো না, কাজ করতে লাগল। কি বলছিস তুই? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। এটা কি শুনছি আমি? যা সত্যি তাই বলছি। সে এবার আমার দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি, মা। আর ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আমার শরীর কাঁপছিল। পিছন থেকে তার গলা শুনতে পেলাম, আমি বুড়ো হওয়া পর্যন্ত তোমার দেখাশোনা করব। আজীবন তোমাকে সুখী রাখব। আমি দ্রুত আমাদের বেডরুমে গিয়ে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না। আমার নিজের ছেলে কিভাবে এমন অস্বাভাবিক কথা বলতে পারে? সেটা সত্যিই অংশুমান ছিল, নাকি অন্য কিছু ঘটছে এখানে? অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমার স্বামী সৌনক ফিরে এলে তাকে সবকিছু বলব। তিনি অফিস থেকে রাত 8টার দিকে ফিরবেন। আমি বাকি সন্ধ্যাটা ঘরের ভিতরেই কাটালাম, বাইরে যাওয়ার সাহস পেলাম না। রাত 8টা নাগাদ সৌনক ফিরে এলো। আমি তাকে সবকিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করতে চাইল না, তারপর খুব চিন্তিত হয়ে পড়ল।
এটা অসম্ভব, সৌনক বলল। অংশুমান এমন কখনোই বলতে পারে না। হয়তো তুমি ভুল বুঝেছ, কাজরি উ। না, আমি ঠিকই শুনেছি, আমি দৃঢ়তার সাথে বললাম। আমার নিজের কানে শুনেছি গু। সৌনক অংশুমানের ঘরে গেল কথা বলার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, সে তো বলছে সে তোমার সাথে কথাই বলেনি আজ সারাদিন। সে তার বন্ধুর বাড়ি থেকে মাত্র ফিরেছে গি। আমার মাথা ঘুরে গেল। কি বলছো তুমি? সে তো আমার সামনেই ছিল। আমার হাত থেকে ছুরি নিয়ে বেগুন কাটছিল গু। এবার সৌনক সত্যিই চিন্তিত হয়ে পড়ল। চলো অংশুমানের সাথে একসাথে কথা বলি গু। আমরা অংশুমানের ঘরে গেলাম। সে বইয়ের পাতায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। অংশু, তুই কি আজ বিকেলে রান্নাঘরে গিয়েছিলিস? সৌনক জিজ্ঞেস করল। না বাবা, আমি তো বিকেল 4টা থেকে রাজের বাড়িতে ছিলাম। সবে এসেছি ঘু। অংশুমান বইয়ের পাতা থেকে চোখ না তুলেই উত্তর দিল। কিন্তু আমি তো তোকে দেখেছি, আমি বললাম, কণ্ঠস্বরে ভয় ফুটে উঠল। অংশুমান এবার আমার দিকে তাকাল। মা, তুমি ঠিক আছো? আমি সারাদিন বাড়িতেই ছিলাম না গিয়ে। আমি একটু হতবুদ্ধি হয়ে গেলাম। তারপর হঠাৎ একটা সন্দেহ জাগল মনে। তুই রাজের বাড়িতে গিয়েছিলিস? এটা প্রমাণ করতে পারবি? অংশুমান মোবাইল বের করে দেখাল সে রাজকে বিকেল 3:50 কল করেছিল এবং তারপর থেকে একাধিক সময়ে লোকেশন শেয়ার করেছে। এমনকি রাজের সাথে সেলফি তুলেছিল যেটার টাইম স্ট্যাম্প ছিল বিকেল 5:20। আমার মাথাটা ঘুরতে লাগল। তাহলে কে ছিল রান্নাঘরে? কে এসেছিল আমার সামনে ছেলের রূপ ধারণ করে? সেদিন রাতে আমার ঘুম হল না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? নাকি আমাদের বাড়িতে কোনো ভূত আছে? পরদিন সকালে সৌনক বলল, আমি একটা ক্যামেরা লাগাবো রান্নাঘরে। দেখি কি ঘটে গু। আমি রাজি হলাম। তিনি অফিসের আগে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেলেন। সারাদিন আমি ঘরের দরজা লক করে রইলাম। কেবল শ্রুতিকে স্কুল থেকে আনতে গেলাম, সেও আমার সাথে থাকল পুরো বিকেল। সন্ধ্যায় সৌনক ফিরে এসে সিসিটিভি ফুটেজ দেখার জন্য বসল। আমিও পাশে বসলাম। যা দেখলাম তাতে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। ফুটেজে দেখা গেল, বিকেলে ঠিক যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, সত্যিই কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছিল। কিন্তু সে অংশুমান নয়, একজন অপরিচিত লোক, যার চেহারা অংশুমানের মতো তবে বয়স অনেক বেশি, প্রায় 30-এর কাছাকাছি। এটাকে? সৌনক চিৎকার করে উঠল। আমি জানি না, আমার গলা কাঁপছিল। অংশুমান এবং শ্রুতিও এসে দাঁড়াল। কি হয়েছে বাবা? অংশুমান জিজ্ঞেস করল। সৌনক ফুটেজ দেখাল। অংশুমান বিস্মিত হয়ে বলল, এ তো আমি নই। এই লোকটাকে? আমরা সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক ঢুকেছে, আমার সাথে কথা বলেছে এবং তারপর কোথায় গেল কেউ জানে না। সৌনক পুলিশে ফোন করল। পুলিশ এসে ফুটেজ দেখল এবং বাড়ি খুঁজে দেখল। কোনো লোক নেই। তারা ফুটেজ নিয়ে গেল এবং বলল তারা সন্ধান করবে। পরের কয়েকদিন আমরা অতিরিক্ত সতর্ক ছিলাম। সৌনক বাড়ির সব দরজা জানালায় অতিরিক্ত তালা লাগাল। অংশুমান আর বাইরে বন্ধুদের বাড়ি যেত না, শ্রুতিকে স্কুল থেকে আনা নেওয়া করত সৌনক নিজে। 1 সপ্তাহ পরে পুলিশ থেকে ফোন এলো। তারা আমাদের থানায় যেতে বলল। আমরা গেলাম। অফিসার দীপঙ্কর সেন আমাদের একটা সদ্য তোলা ছবি দেখালেন। এই লোকটাকে চেনেন? ছবি দেখে আমি চমকে উঠলাম। হ্যাঁ, এই লোকটাই আমার বাড়িতে ঢুকেছিল। এর নাম রাজীব সেন। একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট। ইনি গত 3 মাস ধরে নিখোঁজ ছিলেন, অফিসার বললেন। রাজীব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কিন্তু এই লোক আমার বাড়িতে কেন আসবে? অফিসার একটা ফাইল বের করলেন। আপনার কি একটা ডায়েরি আছে যেটা আপনি প্রায় 20 বছর আগে লিখতেন? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কলেজে পড়ার সময় লিখতাম। কিন্তু সেটা তো কোথায় যেন রেখেছি মনে করতে পারছি না গি। সেটা রাজীবের বাড়ি থেকে পাওয়া গেছে। উনি অনেক বছর ধরে আপনার উপর গবেষণা করছিলেন। উনি একটা বই লিখছিলেন অবসেসিভ লাভ ডিসঅর্ডার নিয়ে। আপনার ডায়েরি উনার কেস স্টাডি ছিল গো। আমি বিস্মিত হয়ে গেলাম। কিন্তু আমার ডায়েরি উনার কাছে গেল কিভাবে? আমরা তদন্ত করে দেখেছি, অফিসার বললেন। আপনি কি 20 বছর আগে রিয়া নামে একজন রুমমেটের সাথে থাকতেন? হ্যাঁ, আমি বললাম। কলেজের প্রথম বছরে রিয়া ছিলেন রাজীবের বোন। উনি আপনার ডায়েরি চুরি করে ভাইকে দিয়েছিলেন।
রাজীব মানসিক রোগী এবং আপনার ডায়েরি পড়ে আপনার প্রতি অবসেশন ডেভেলপ করেন। আপনি তখন অবশ্য জানতেন না এই বিষয়ে কি। আমার শরীর শিউরে উঠল। ২০ বছর ধরে একজন মানসিক রোগী আমাকে ফলো করছিল। আমরা সন্দেহ করছি উনি আপনার বাড়ি আগেও অনেকবার এসেছেন, অফিসার চালিয়ে গেলেন আপনার অনুপস্থিতিতে। উনার বাড়ি থেকে আপনার পরিবারের অনেক ছবি পাওয়া গেছে কি। আমি ভয়ে কেঁপে উঠলাম। সৌনক আমার হাত ধরে শক্ত করে চেপে ধরল। কিন্তু উনি অংশুমানের মতো দেখতে কেন? সৌনক জিজ্ঞেস করলেন। আমরা সন্দেহ করছি উনি কসমেটিক সার্জারি করিয়েছেন। উনার ধারণা ছিল যদি তিনি আপনার ছেলের মতো দেখতে হন, তাহলে আপনি উনাকে নিজের ছেলের মতো দেখবেন এবং ভালোবাসবেন। তারপর ধীরে ধীরে তিনি আপনাকে বোঝাতে চেয়েছিলেন যে আপনার ছেলে আসলে উনাকে ভালোবাসে এবং এভাবে তিনি আপনার জীবনে ঢুকে পড়বেন। এটা বিপস! আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, এটা সাইকোপ্যাথিক বিহেভিয়ার। আমরা উনাকে কাস্টডিতে নিয়েছি। উনি মেন্টাল হাসপাতালে থাকবেন। আপনার আর ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু আমি শান্তি পেলাম না। আমি ২০ বছর ধরে একজন ক্রিমিনাল সাইকোলজিস্টের অবসেশন ছিলাম, যে আমার ছেলের রূপ ধারণ করেছিল আমার কাছে আসার জন্য। সেদিন থেকে আমরা বাড়ি বদলে ফেললাম। নতুন শহরে চলে এলাম, নতুন করে জীবন শুরু করলাম। কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাকে এখনও তাড়া করে। প্রতি রাতে কখনো কখনো স্বপ্নে দেখি রাজীব আমার ছেলের রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে, হাতে ছুরি নিয়ে। আমার গল্প এখানেই শেষ। কিন্তু এর শিক্ষা হল, কখনো কাউকে খুব বেশি বিশ্বাস করো না, এমনকি যদি সে তোমার নিজের পরিবারের সদস্যের মতো দেখায়। সাবধান থাকো, তোমার চারপাশে কি ঘটছে সেটা বুঝার চেষ্টা করো। এবং কখনো ভুলে যেও না যে এই পৃথিবীতে অনেক অসাধারণ এবং রহস্যময় জিনিস আছে যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু এই গল্পের আরেকটা দিক আছে যেটা আমি এখনও বলিনি। রাজীবকে গ্রেফতার করার ৬ মাস পর আমার কাছে একটা চিঠি এলো। সেটা রাজীবের থেকেই। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় কাজরি, তুমি হয়তো ভাবছ আমি পাগল, একজন সাইকোপ্যাথ। কিন্তু আসল সত্য তুমি জানো না। আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। তোমার ছেলে অংশুমান, সে আসলে তোমাকে সত্যিই স্ত্রী হিসেবে দেখে। আমি এই বিষয়ে গবেষণা করেছি বছরের পর বছর। সে কখনো এটা প্রকাশ করবে না, কিন্তু এর নাম ওডিপাস কমপ্লেক্স। আমি এটা প্রমাণ করতে পারি। আমি তোমাকে সাবধান করতে এসেছিলাম। পুলিশ আমাকে বিশ্বাস করেনি। ভবিষ্যতে সাবধান থেকো। তুমি দুঃস্বপ্ন মনে করছো যা আসলে সত্য। তোমার চিরকালের রাজীব। আমি চিঠিটা সৌনককে দেখালাম। সে বলল এটা আরেকটা পাগলামি বলে উড়িয়ে দিতে। কিন্তু আমার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। সত্যিই কি অংশুমান এমন কিছু ভাবত? নাকি রাজীব মিথ্যা বলছে? পরদিন থেকে আমি অংশুমানকে আর চোখে দেখতে শুরু করলাম। তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখা যায় কি না। কিন্তু না, সে সাধারণ টিনেজারের মতোই ব্যবহার করল। স্কুলে গেল, বন্ধুদের সাথে আড্ডা দিল, মোবাইলে গেম খেলল। তবে একদিন গভীর রাতে, যখন আমি ঘুম থেকে উঠে পানি খেতে যাচ্ছিলাম, তখন অংশুমানের ঘর থেকে একটা আলো দেখা গেল। দরজাটা সামান্য ফাঁক ছিল। আমি উকি দিয়ে দেখলাম সে তার ডেস্কে বসে কি একটা লিখছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পর সে যা লিখছিল সেটা বন্ধ করল এবং তার বিছানার নিচে কিছু একটা লুকিয়ে রাখল। তারপর ঘুমোতে গেল। পরদিন যখন সে স্কুলে গেল, আমি তার ঘরে ঢুকলাম। বিছানার নিচ থেকে একটা পুরানো ডায়েরি বের করলাম। সেটা খুলে দেখলাম সাধারণ ডায়েরি নয়, একটা কবিতার বই। অংশুমান কবিতা লিখত, এটা জানতাম না। আমি পাতাগুলো ওল্টাতে লাগলাম। বেশিরভাগ কবিতাই প্রেমের। তারপর আমি একটা পাতা দেখলাম যেখানে লেখা ছিল, তোমাকে ভালোবাসি মাগি। আমার হাত কাঁপতে লাগল। কিন্তু কবিতাটা পড়ে বুঝলাম, এটা ছিল একজন সন্তানের তার মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা। কোনো অস্বাভাবিক কিছু নয়। রাজীবের দাবি মিথ্যা প্রমাণিত হল। তবে আমাকে নিশ্চিত হতে হবে। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করলাম এবং পুরো ঘটনা বললাম। সাইকিয়াট্রিস্ট ডা. রেবা সিংহ বললেন, দেখুন, ওডিপাস কমপ্লেক্স এটা একটা ফ্রয়েডিয়ান ধারণা, যেটা এখন অনেকটাই অপ্রচলিত। আধুনিক সাইকোলজিতে এটাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সিন্ড্রোম হিসেবে ধরা হয় না। রাজীব যদি সত্যি এই বিষয়ে গবেষণা করতেন, তিনি জানতেন এটা। তাই আমার মনে হয় তিনি আপনাকে ভয় দেখাচ্ছেন। তাহলে আমার কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। রাজীব থেকে দূরে থাকুন, ডা. সিংহ বললেন।
উনার থেকে আর কোনো চিঠি আসলে খুলবেন না, পুলিশকে জানান। উনি একজন মানসিক রোগী, উনার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই গে। আমি বাড়ি ফিরে সব কথা সৌনককে বললাম। সে আমাকে আশ্বস্ত করল যে সব ঠিক আছে। আমরা কাউকে এই বিষয়ে জানাব না, অংশুমানকেও না। কিন্তু আমার মনে শান্তি ছিল না। রাতে ঘুমোতে পারতাম না। যদি রাজীব আবার আসে? যদি আমাদের খুঁজে বের করে? 1 মাস পরে আমি আরেকটা চিঠি পেলাম। এবার সেটা রাজীবের থেকে নয়, হাসপাতাল থেকে। মান্নিয়া কাজুরি মিত্র। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে রাজীব সেন আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার আগে তিনি একটি চিঠি লিখে গেছেন, যেটা আমরা এই চিঠির সাথে পাঠাচ্ছি। আমরা আপনার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যথাবিহিত সম্মানযুক্ত ডা প্রতীক ঘোষ, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট গু। আমি দ্বিতীয় চিঠিটা খুললাম। রাজীবের হাতের লেখা। প্রিয় কাজরি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না। তাই আমি এই পৃথিবী ছেড়ে যাচ্ছি। কিন্তু আমি যাওয়ার আগে সত্যটা বলে যেতে চাই। আমি তোমার কলেজের সময়ের রুমমেটের ভাই নই। আমি তোমার আসল ভাই। হ্যাঁ, তুমি জানো না, কিন্তু আমরা এক রক্তের। আমাদের বাবা একই ব্যক্তি। আমি তোমার চেয়ে 10 বছরের বড়। যখন তুমি জন্মাও আমি 10 বছর বয়সী। আমাদের বাবা আমার মাকে ছেড়ে তোমার মাকে বিয়ে করেন। আমার মা আত্মহত্যা করেন। আমি তখন থেকেই তোমাকে খুঁজছিলাম। তোমার রুমমেট রিয়া আমার বন্ধু ছিল। সে জানত আমি তোমাকে খুঁজছি। সে তোমার ডায়েরি আমাকে দিয়েছিল, যাতে আমি জানতে পারি তুমি কেমন আছো। কিন্তু যখন তোমাকে খুঁজে পেলাম, তখন দেখলাম তুমি সুখে আছো। আমি তোমার সুখ নষ্ট করতে চাইনি। কিন্তু আমি তোমার পরিবারকে দূর থেকে দেখতাম, তোমার অংশুমানকে বড় হতে দেখেছি। আমি দেখেছি সে কিভাবে তোমাকে দেখে। সে তার নিজের মাকে ভিন্ন চোখে দেখে। একদিন সে তোমাকে আঘাত করবে। আমি তোমাকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে পাগল ভেবেছ। আমি আর কিছু করতে পারছি না। আমি ক্লান্ত। আমি শুধু চাই তুমি সাবধান থাকো। তোমার একমাত্র ভাই রাজীব। আমি চিঠিটা বারবার পড়লাম। এটা কি সত্য? রাজীব আমার ভাই? অংশুমানের ব্যাপারে সে যা বলেছে সেটা কি সত্য? আমি সৌনককে চিঠিটা দেখালাম না। পরিবর্তে আমি আমার মাকে ফোন করলাম। আমার মা তখন বরিশালে থাকতেন। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, মা, বাবার আগে কোনো বিয়ে হয়েছিল? মা চুপ করে রইলেন কয়েক সেকেন্ড। তারপর ফিসফিস করে বললেন, তুমি জানলে কিভাবে? আমি স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি? বাবার আগে অন্য কোথাও বিয়ে হয়েছিল? একটা ছেলে ছিল? রাজীব নামে? হ্যাঁ, মা বললেন, কণ্ঠস্বরে ভয়। কিন্তু বাবা বলেছিলেন সে মারা গেছে। সে কোথায়? সে তোমার সাথে যোগাযোগ করেছে? মা, তুমি আমাকে এতদিন বলনি কেন? আমার একটা ভাই আছে এবং তুমি আমাকে কখনো বলনি। আমরা ভেবেছিলাম সে মারা গেছে। মা কাঁদতে লাগলেন। কিন্তু সে কোথায় এখন? আমি তার সাথে কথা বলতে চাই। মা, সে সত্যিই মারা গেছে, আমি বললাম। কাঁদতে কাঁদতে। সে আত্মহত্যা করেছে। ফোনের ওপাশে মায়ের কান্নার শব্দ। আমি চুপ করে শুনলাম। আমি চিঠিটা সৌনককে দেখালাম। সে বিশ্বাস করতে পারল না। কিন্তু এটা তো পাগলামি। অংশুমান কখনোই তার কণ্ঠ থেমে গেল। সে কিভাবে জানল? তোমার বাবা? তোমার মা? আমি মাকে জিজ্ঞেস করেছি, সব সত্যি আমি বললাম। সেদিন রাতে আমি অংশুমানের বিছানার নিচে লুকানো ডায়েরিটা আবার খুঁজলাম। এবার আমি পুরো ডায়েরি পড়লাম। এবং যা দেখলাম তাতে আমি ভেঙে পড়লাম। আমি জানি এটা অস্বাভাবিক, একটা পাতায় লেখা ছিল। আমি জানি এটা পাপ। কিন্তু আমি মাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। আমি দেখি তাকে যখন সে ঘুমায়। আমি কল্পনা করি আমি বাবার জায়গায়। এটা কি আমাকে একজন খারাপ মানুষ করে? আমি কি করব? আমার হাত থেকে ডায়েরি পড়ে গেল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। রাজীব সত্যি বলেছিল। আমার নিজের ছেলে, আমার রক্ত, আমাকে ভিন্ন চোখে দেখে। আমি ডায়েরিটা আবার বিছানার নিচে রেখে দিলাম। আমি কি করব এখন? পরদিন আমি সৌনকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে সব কথা বললাম। সে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম। ডায়েরিটা আছে প্রমাণ হিসেবে।
আমরা কি করব এখন? সৌনক জিজ্ঞেস করল। তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব? কিন্তু সে তো বুঝবে আমরা তার ব্যক্তিগত ডায়েরি পড়েছি। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একজন পারিবারিক সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করব। অংশুমানকে বলবো এটা সাধারণ পারিবারিক কাউন্সেলিং। দা সিংহ নিজেও একজন পারিবারিক সাইকিয়াট্রিস্ট, তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। দা সিংহ আমাদের সবাইকে একসাথে দেখলেন, তারপর আলাদা আলাদা। তিনি অংশুমানের সাথে দীর্ঘ সময় কথা বললেন। পরে আমাদের বললেন অংশুমান সত্যিই একটা মানসিক জটিলতায় ভুগছে। এটা ওডিপাস কমপ্লেক্স নয়, কিন্তু একটা জটিল ইমোশনাল অ্যাটাচমেন্ট যা সময় দিয়ে ঠিক করা যাবে। আমি তার সাথে নিয়মিত সেশন করব। চিন্তার কিছু নেই গি। আমি আশ্বস্ত বোধ করলাম। কিন্তু তবুও আমি অংশুমানের সাথে কথা বলতে চাইলাম। সেদিন বিকেলে আমি অংশুমানকে আমার ঘরে ডাকলাম। আমি তোর ডায়েরি পড়েছি, আমি সরাসরি বললাম। সে চমকে উঠল। তারপর মাথা নিচু করে বসে রইল। আমি দুঃখিত মা, সে ফিসফিস করে বলল। তুই আমাকে নিয়ে কি লিখেছিস গু? আমি শুরু করলাম। আমি জানি এটা ভুল। সে কাঁদতে লাগল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি গু। তুই পাগল নস, আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই একটা সমস্যায় আছিস এবং আমরা একসাথে এটা সমাধান করব। দা সিংহ তোকে সাহায্য করবেন গু। আমি কখনো সেরকম কিছু করতাম না মা, সে আমার দিকে তাকিয়ে বলল। চোখে আতঙ্ক। আমি শুধু কল্পনা করতাম। আমি জানি এটা ভুল। আমি জানি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম। আমি তোকে বিশ্বাস করি। অংশুমান দা সিংহের সাথে থেরাপি শুরু করল। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। সে খুব বিষণ্ণ হয়ে গেল, স্কুলে যেতে চাইত না। তার বন্ধুদের এড়িয়ে চলত। সৌনক পুরো বিষয়টা খুব ভালোভাবে নিল। সে অংশুমানকে কখনো দোষ দিল না বা তাকে খারাপভাবে দেখল না। সে শুধু সাহায্য করল। 6 মাস পর অংশুমান আরেকটা ডায়েরি শুরু করল, দা সিংহের পরামর্শে। এই ডায়েরিতে সে তার অনুভূতি লিখত এবং সেগুলো দা সিংহের সাথে শেয়ার করত। 1 বছর পর দা সিংহ বললেন অংশুমান এখন অনেক ভালো। তার অ্যাটাচমেন্ট ইস্যু অনেকটাই সমাধান হয়েছে। সে এখন সাধারণ জীবনে ফিরে যেতে পারবে গু। আজ 2 বছর পর অংশুমান সম্পূর্ণ সুস্থ। সে একজন সাধারণ যুবক, তার নিজের জীবন, বন্ধু এবং স্বপ্ন নিয়ে। সে মেডিকেল স্কুলে ভর্তি হয়েছে, একজন ডাক্তার হতে চায়। সে বলে সে মানুষকে সাহায্য করতে চায় দা সিংহের মতো। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা, যেটা আমাকে পরম সুখের দিকে নিয়ে গেছে। আমি এখন একটি সাইকোলজি গ্রুপের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, যেখানে ওডিপাস কমপ্লেক্সে ভোগা পরিবারদের সাহায্য করি। এইভাবে আমি রাজীবকে সম্মান জানাই, যে আমার ভাই ছিল এবং যাকে আমি কখনো চিনিনি। এই গল্পের শিক্ষা হল, আমাদের নিজেদের হিসেবে কখনো কিছু লুকাতে হবে না। সমস্যাগুলোকে মুখোমুখি দেখলে আমরা সেগুলো সমাধান করতে পারি। শেষ।